বর্তমান সরকার কি করতে চায় সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের, বলেছেন তারেক রহমান। সমঝোতার মাধ্যমে চাঁদাবাজির কারণে কমছে না নিত্যপণ্যের দাম, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক স্বস্তি আর সুরক্ষা না পেলে ধৈর্য থাকবে না মানুষের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা কামনা প্রধান উপদেষ্টার। ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, বলেছেন প্রেসিডেন্ট রামোস। হজে নিবন্ধনের সময় আজ শেষ হলেও এখনো বাকি কোটার অর্ধেকের বেশি, জানিয়েছেন ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত। হাইকোর্টের নির্দেশে হাবের কার্যনির্বাহী কমিটি বহাল। উচ্চ আদালতে ফ্যাসিবাদের দোষর বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ। তথ্যসহ সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কর্মপরিকল্পনা রোডম্যাপের কথা শুনে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। বর্তমান সরকার কি করতে চায় সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের রয়েছে। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 31 দফার পর কোনো সংস্কার আর বাকি থাকে না। এখন সবচেয়ে বেশি প্রয়োজন অতি দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। বলেন, এটা ভুলে গেলে চলবে না, তাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে। তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সংসদ এবং সরকার ক্ষমতা থাকলেই কেবল জনগণের ক্ষমতা থাকে। রাষ্ট্র ও সরকারকে স্বৈরাচার মুক্ত রাখতে হলে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সংস্কারের পাশাপাশি নিত্যপণ্য বাজার নিয়ন্ত্রণকেও সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত বলে উল্লেখ করেন তারেক রহমান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। আলোচনা সভায় অন্য নেতারা বলেন, বিএনপি কখনো জোর করে ক্ষমতায় আসেনি, সবসময় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। এবারও জনগণ অনেক আশা নিয়ে অপেক্ষা করছে। আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি, সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। যে অনতি বিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। ইনশাল্লাহ দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং তারা যোগ্য এবং সাহসী তারা প্রমাণ করেছে। বিএনপি নেতারা বলেন, রাজনীতি না থাকলে দেশ থাকবে না। বিরাজনীতিকরণ করে কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি। পদগুলো অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে, পতাকাগুলো অনেকে নিজেকে শক্তিমান ভাবে, কিন্তু যখন পতাকা থাকে না, তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা, এখন তো পদও নাই, পতাকাও নাই,
দাঁড়াবেন। আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়েন না। সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব, যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের অর্থনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে গণ অভ্যুত্থানে সরকারকে বিতাড়িত করতে পারে, জনগণ তা দেখে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সমঝোতা খুব কঠিন কাজ, সে তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্য পণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে সংস্কারের জন্য ধৈর্য থাকবে না মানুষের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB'র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যে কোনো বাজারে গেলে 2-3 ধরনের চাঁদাবাজ দেখা যায়। এদের ভেতর কিছু আছে আগের সরকারের, কিছু লোক ভবিষ্যৎ সরকারের, আর কিছু স্থানীয়। এরা পরস্পর সমঝোতা করে চাঁদাবাজি করে যাচ্ছে। নট ব্যাড। আপনারা যত খারাপ মনে করেন যে বাংলাদেশ খারাপ, একেবারে খাদের কিনারে এসে পৌঁছেছে তা না। But there are definitely concerns like inflation. We're very much worried, like the energy price law and order problem, and also the inflation. রাজনৈতিক সমঝোতা খুব difficult, political compromise is difficult, but চাঁদাবাজি সমঝোতা is very easy. You just go to any market. আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, 1-2টা আরেকটা হলো লোকাল। ওদেরকে তো কাউরান বাজারের মাস্তান দিত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদেরা একটি পথরেখা চাইছেন কিভাবে নির্বাচন করবেন। জনগণকে অর্থনৈতিক স্বস্তি আর আইন শৃঙ্খলা দিয়ে সুরক্ষা দিতে না পারলে ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাকুক, মানুষের ধৈর্য থাকবে না বলেও মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। এই ধৈর্যের জন্য অবশ্যই বাংলাদেশের এই মুহূর্তে one of the major issues, all the reforms we are talking about, we need to also talk about what type of reforms we want to do in the economy in the short term. আমি এখন পর্যন্ত আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিরা যারা ওখানে আছেন দায়িত্বে, তাদের কাছে দেখিনি ওনারা আগামী 6 মাসের ভিতরে, আগামী বাজেটের ভিতরে কিভাবে বাংলাদেশের ভিতরে একদিকে আমার ব্যাংকের ভিতরে যে তারল্যের সংকট আছে সেইটা নিয়ে কিভাবে মোকাবেলা করছেন। চেষ্টা হচ্ছে না আমি এটা বলছি না, কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতির পথরেখাকে কতখানি সুগম করা যায়, সংস্কারকে আরো কত বেশি গভীর করা যাবে, তার পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো তার উপরে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে। রবিবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরতে হবে। অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে, এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। তিনি বলেন, শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় চাঁদাবাজি হতো না। মানুষকে যদি আগের আমলের চেয়ে স্বস্তি দেয়া না যায়, তাহলে মানুষ হতাশ হবে। মানুষ যেন অনাহারে না থাকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেদিকে দৃষ্টি দেবার আহ্বান জানান। রিজভী বলেন, প্রশাসনের ভেতরে যে স্বৈরাচারের দোসর ও ভূতগুলো আছে, সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তা না করে তাদের যদি ভালো পোস্টিং পদোন্নতি দেন, তাহলে মানুষ ভালো চোখে দেখবে না। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার।
কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে আরএনপিপি থেকে $500 কোটি বাংলাদেশি মুদ্রায় যা 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত 3 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহিদুল আজম। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় গত 19 আগস্ট প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে। এক্ষেত্রে আমরা 4টি মিডিয়ার নিউজ অ্যানেক্স করেছিলাম আমাদের রিটে। এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে ডক্টর ইউনুসকে ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব বলেছেন রামোস হোর্তা। প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন তারা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনী গার্ড ও বনার প্রদান করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও রামোস হোর্তা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রামোস হোর্তা দুদেশের সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার কথা জানান। মহাত্মা গান্ধী, ফিদেল কাস্ত্রো, মহাত্মা গান্ধী, ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনুস। তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। বিশ্ব নেতাদের সংঘর্ষ বন্ধে সামনে এগিয়ে আসতে হবে। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, সিরিয়া, লেবানন ইস্যুতে সংলাপ প্রয়োজন। বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এ ধরনের সংঘাত। প্রধান উপদেষ্টা জানান, পূর্ব তিমুরের সম্পদের পরিমাণ আক্ষরিক অর্থেই অশেষ। সেটিকেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগাতে চায় ঢাকা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে পূর্ব তিমুরকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। নতুন প্রজন্ম আর তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে, কারণ তাদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। হোর্তা আমার ও বাংলাদেশের একজন বড় বন্ধু। বিগত সরকারের প্রতিহিংসা থেকে আমাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আমি আশা করি আসিয়ান সদস্য হিসেবে তিনি আমাদের রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে সহায়তা করবেন। যৌথ সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির এক প্রতিনিধি দল। রাজধানীর একটি অভিজাত হোটেলে
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্যরা তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান। এই সময় দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়। তিমুরের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও বাণিজ্যিক বিষয় ছাড়াও দেশটির বহুমুখী সম্পর্ক নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রামোস হোর্তা। অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, দলের নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও মাহাদি আমিন উপস্থিত ছিলেন। দুপক্ষের এই আলোচনায় বাংলাদেশ ও তিমুরের স্বাধীনতার স্পিরিট নিয়ে কথা হয়। বাংলাদেশের সাথে এখন বাণিজ্য না থাকলেও আগামীতে দুদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। হজে নিবন্ধনের সময় আজ শেষ হলেও এখনও সৌদি আরবের দেয়া কোটার অর্ধেকের বেশি বাকি রয়েছে। 1,27,198 জনের কোটা দিলেও নিবন্ধন করেছেন প্রায় 56,000 হজ গমেনেচ্ছু। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে কিনা তা আলোচনার মাধ্যমে ঠিক হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ সৌদি আরবের ডেপুটি চিফ অফ মিশন আব্দুল আজিজ ফাহাদ আল ইব্রাহিম। 15 ডিসেম্বর রবিবার ছিল 2025 সালের হজের জন্য নিবন্ধনের শেষ দিন। বাংলাদেশের জন্য হজ কোটা 1,27,198 জন হলেও এখনও নিবন্ধন করেনি 71,273 জন, অর্থাৎ শতকরা 56%, যা অর্ধেকের বেশি। সৌদি আরব থেকে নিবন্ধনের সময় না বাড়ালে হজ কোটা পূরণ হবে না বাংলাদেশের। তবে সৌদি আরবের ঢাকাস্থ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আব্দুল আজিজ ফাহাদ আল ইব্রাহিম বলেছেন, নিবন্ধনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হজ নিবন্ধন বিষয়ে আমাদের হজ মন্ত্রণালয় এবং বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এ বিষয়ে আমরা কূটনৈতিক চ্যানেলে সবশেষ তথ্য জানাবো। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের জনগোষ্ঠীর মানবিক সহায়তায় সৌদি আরব সবসময় তৎপর বলে জানান তিনি। বর্তমানে প্রতিদিন আমরা 4 থেকে 6,000 বাংলাদেশিকে ভিসা দিচ্ছি। এটা অব্যাহত থাকবে। আমি মনে করি না এ সংখ্যা পরিবর্তন বা কমানোর কোনো চিন্তা ভাবনা আছে। বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য 372 টন কোরবানির গোশত বিতরণ উপলক্ষে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে গোশতের প্যাকেট হস্তান্তর করেন ডেপুটি চিফ অব মিশন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামের নিয়োগকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় প্রদান করেন। হাব 2024-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের এম শাহাদাত হোসাইন তসলিম সভাপতি ও ফারুক আহমেদ সর্দার মহাসচিবের দায়িত্ব পালন করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হাবের তসলিম ফারুকের কার্যনির্বাহী কমিটি বাতিল করে। সেই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ দেয়। পরে এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল জারি করে হাইকোর্ট। হাইকোর্ট রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ দেয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেন। একই সঙ্গে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন বলে রায় জানিয়ে দেয়া হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে অতীতে কার্যক্রম যারা পরিচালনা করেছিলেন নির্বাচিত কমিটি, ওই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন এবং প্রশাসকের নিয়োগকে অবৈধ ঘোষণা করে আজকে মাননীয় বিচারপতি জনাব ফাতেমা নজিবের কোর্ট থেকে এই রায় ঘোষণা করেছেন। ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ওই বিচারপতিদের তথ্য এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য জানানো হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। এর আগে গত 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসৎ আচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এ তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোষর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।
ওই বিচারকরা এখন বিচার কাজের বাইরে ও ছুটিতে আছেন। 5 বছরের বেশি সময় আগে অসৎ আচরণের অভিযোগ ওঠা 3 বিচারক গত 19 নভেম্বর পদত্যাগ করেন। 17 বছর পর নিজ প্রতিষ্ঠান ফিরে পেলেন সাংবাদিক শফিক রেহমান। যা দিন পত্রিকার দায়িত্ব আবারও নিজের কাঁধে তুলে নিলেন তিনি। বিকেলে প্রতিষ্ঠানটির অফিস পরিদর্শন করেন বিশিষ্ট এই সাংবাদিক। কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের সকল গণমাধ্যম কর্মীর সাথে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন দিন পত্রিকার কর্মীরা। শফিক রেহমান বলেন, 16 ডিসেম্বর বিজয় দিবসে আবারও পুরনো ঐতিহ্যে প্রকাশিত হবে পত্রিকাটি। 17 বছরে যা লিখতে পারেননি তা আবারও তার লেখনীর মাধ্যমে প্রকাশ করবেন তিনি। বলেন, আওয়ামী লীগ থেকে এত বছর নানা প্রলোভন দেয়া হয়েছিল, চাইলে কোটিপতি হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি চলেছেন ন্যায় ও সততার পথে। এ সময় সবাইকে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান শফিক রেহমান। শেখ হাসিনার শিক্ষাগত বিদেশি ডিগ্রিগুলোর সত্যতা নিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। প্রবাসীদের ভোট নিশ্চিতে দূতাবাসগুলোতে এনআইডি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে শফিক রেহমান বলেন, বিপ্লবী সরকার বিপ্লবী আচরণ করছে না। বর্তমান সরকারকে আইনের ঊর্ধ্বে গিয়ে বিপ্লবী আচরণ করার তাগিদ দেন তিনি। সেই সাথে বিদেশে রাষ্ট্রদূতদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ এই সাংবাদিক। বলেন, রাষ্ট্রদূতরা কি কাজ করে তার মাসিক হিসাব দিতে হবে। সেমিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার দাবি তুলেছেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার, প্রবাসীদের এনআইডি কার্ড দেয়া সহ রেমিটেন্স পাঠানোর জটিলতা কমানোর দাবিও তাই। আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ডারামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং শেখ হাসিনাকে একটা ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আসলেই তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন, কিন্তু অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে, এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন তোমাদের সবাই চেতে আমি শিক্ষিত, তোমাদের একটা পিএইচডি থাকতে হবে। আমার 1 ডজন পিএইচডি আছে, তার মধ্যে একটা হচ্ছে ডারহাম পিএইচডি। আমি মনে করি ডারহাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি লেখা উচিত যে তোমরা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভাতার পরিমাণ নিচের ধাপের চাকরিজীবীরা বেশি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, প্রশাসনে পদবঞ্চিতদের ব্যাপারে বঞ্চিত নিরসন কমিটির প্রতিবেদন অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এদিকে দলকানা, অযোগ্য ও দুর্নীতিবাদদের প্রশাসন থেকে সরিয়ে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের নিয়োগে সুপারিশ করেছে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রশাসনে সংস্কারে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি রবিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে, যেখানে রয়েছে প্রশাসনকে এগিয়ে নিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে সুপারিশ। উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে তাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। সো উই শুড আইডেন্টিফাই দেম এন্ড উই শুড গেট রিড অফ দেম। যদি আমরা সামনের দিকে প্রশাসনকে ভালোভাবে চালাতে চান, যদি যিনি সরকার, এভরিবডি নোজ হু আর ডিসপেন্সার্স, নতুন করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। তাদের কাছ থেকে প্রথম আগ থেকে ইউ হ্যাভ টু গেট রিড অফ দেম, ইউ হ্যাভ টু ফর এ ক্লিনজিং মেকানিজম মাধ্যমে ক্লিনজ করে তারপর আপনি সামনে আগাবেন। সামনে আগাবার সময় সতর্কভাবে আগাবেন, দ্যাট আই এগ্রি, যাতে করে ফাউল লোক না আসতে পারে, দলীয় লোক না আসতে পারে। এ সময় জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, বঞ্চিতদের বিষয়ে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। এটা যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একদিনও দেরি হবে। সচিব জানান, পে কমিশন সময়ের ব্যাপার, তাই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে সরকার। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি, কৌশল অথবা কিভাবে আপার লিমিট, লোয়ার লিমিট ঠিক করে, অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে, ইনক্লুডিং পেনশনার,
এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত। ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনপ্রশাসন সচিবের রুমের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন প্রশাসনে বঞ্চিত কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে সাবেক আইজিপি ও বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর এর মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়ে আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৃথক 6টি মামলা করেছে। গেল 1 বছর ধরে বেনজিরের অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার খোরাক যোগায়। যদিও তার বিরুদ্ধে মামলা করতে নানাভাবে গড়িমসি করেছিল বিগত কমিশন, তবে নতুন কমিশন অবশেষে বেনজির আহমেদ ও তার স্ত্রী 2 মেয়েদের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে। বেনজির পরিবারের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় 75 কোটি অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিকে। পৃথক 2 মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে 10 কোটি টাকার মতো। বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশনাও দিয়েছে দুদক। বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথক পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। জনাব মোহাম্মদ মতিউর রহমান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে 1,27,66,216 টাকা সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,28,75,939 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 18 অক্টোবর পরিবেশ মন্ত্রণালয় সচিবের কাছে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন ওই এলাকার বাসিন্দা আব্দুল মালিক। আবেদনে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে পর্যটকরা দিনের বেলা সেন্ট মার্টিন যাওয়ার অনুমতি পেলেও রাত্রি যাপন করতে পারবেন না। এছাড়া গড়ে প্রতিদিন 2000-এর বেশি পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং কোনো প্রকার আলোকসজ্জা সহ বারবিকিউ পার্টি করতে পারবেন না। এসব সিদ্ধান্তের ফলে স্থানীয়দের কর্মসংস্থান সীমিত হয়ে গেছে, পর্যটন শিল্পে ধস নামছে। এজন্য জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান তিনি। এরপরও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট করেন আব্দুল মালিক। অভিবাসন বিষয়ে বর্ষসেরার প্রতিবেদনের জন্য নবম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাভিশন ডিজিটাল প্ল্যাটফর্মের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। পত্রিকা, টেলিভিশন, অনলাইন ক্যাটাগরির 16টি পুরস্কারের মধ্যে টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আয়োজনে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার। সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয় বাংলাভিশন ডিজিটালের ভিডিও জার্নালিস্ট রাজিবুল ইসলামকেও। সৌদি আরব থেকে 25 বছর পর দেশে ফেরা মানসিক ভারসাম্যহীন প্রবাসী আবুল কাশেমকে নিয়ে করা আলোচিত প্রতিবেদনের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়। সেই সময় শুধু বাংলাভিশনের ফেসবুক পেজেই সেই প্রতিবেদনটি দেখেছিল 47 মিলিয়ন দর্শক। টেলিভিশন ক্যাটাগরিতে চ্যানেল 24 এর রিপোর্টার রাশিদুজ্জামান এবং আরটিভির তানভীর হাসান অ্যাওয়ার্ড পেয়েছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বর্তমান সরকার কি করতে চায়, সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার রয়েছে জনগণের, বলেছেন তারেক রহমান। সমঝোতার মাধ্যমে চাঁদাবাজির কারণে কমছে না নিত্যপণ্যের দাম, বলেছেন অর্থ উপদেষ্টা। অর্থনৈতিক স্বস্তি আর সুরক্ষা না পেলে ধৈর্য থাকবে না মানুষের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা কামনার প্রধান উপদেষ্টার। ম্যান্ডেলা, গান্ধী, চে গুয়েভারার মতো ব্যক্তিত্ব ডক্টর ইউনুস, বলেছেন প্রেসিডেন্ট রামোস।
হজের নিবন্ধনের সময় আজ শেষ হলো, এখনো বাকি কোটার অর্ধেকের বেশি, জানিয়েছেন ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত। হাইকোর্টের নির্দেশে হাবের কার্যনির্বাহী কমিটি বহাল। উচ্চ আদালতে ফ্যাসিবাদের দোষর বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ, তথ্যসহ সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।